আমি বদলা নিয়েছি। ভোটের তপ্ত দুপুরে যখন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথাটি বলেন, তখন তার রেশ শুধু পূর্ব মেদিনীপুরে নয়, বরং পুরো রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়ে। যে বুথগুলোতে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, ঠিক সেই বুথগুলোতেই আজকে কেন হানা দিচ্ছেন শুভেন্দু? এটা কি শুধু নির্বাচনী প্রচার, নাকি পুরনো কোনো হিসেব চুকানোর পালা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শুভেন্দু অধিকারীর এই সাম্প্রতিক মেজাজ, তাঁর দেওয়া টার্গেট এবং পশ্চিমবঙ্গের আসন্ন রাজনৈতিক লড়াইয়ের কিছু গুরুত্বপূর্ণ মোড়। স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আজকের আলোচনায় রয়েছে অনেক ইনসাইট স্টোরি। তবে তার আগে শুভেন্দুবাবুর বক্তব্যটি শুনুন। চলো চলো এগো 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 এগো। এখন বাজে খারাপ কথা কথা আগের থেকে তো আলাদা। বহু এলাকায় 200% তো হবে না, এখন এই 200 সরানো যাচ্ছে, 100% হবে। আগের থেকে অনেক বহু এলাকায় আপনি আজকে ঢুকছেন যেগুলোতে 2021 যেগুলোতে ঢুকতে দেয়নি বেছে বেছে মমতা দাঁড়িয়েছিল এখানে, চোর মমতা, সেই বুথগুলোতে আমি এসেছি। একদম আমার হিসাব করা ছিল, আমার একদম মাথায় লেখা থাকে, ডায়েরি লাগে না, আমার লেখা থাকে সব। আমি বদলা নিয়ে নিচ্ছি আজকে। 16 হচ্ছে পূর্ব মেদিনীপুরে, 16 হচ্ছে, প্রশ্নই নেই। শুধু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাকে আটকে রাখবেন না। 152টা সিটে 125-এর নিচে বিজেপি নামার কোনো জায়গা নেই। উত্তরবঙ্গ জঙ্গলমহল সাফ হয়ে গেছে। এখানেই তো 50-এর বেশি বুথে ওদের এজেন্ট, 50-এর বেশি বুথে এজেন্ট। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক বিশাল উন্মাদনা। পূর্ব মেদিনীপুরের মেঠো রাস্তায় শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দিচ্ছে সাধারণ মানুষ। শয়ে শয়ে হাত উঠেছে ওপরের দিকে, স্লোগান উঠছে জয় শ্রীরাম। এখানে একটা বিষয় লক্ষ্য করবার মতো, শুভেন্দু অধিকারী কিন্তু শুধু ওপর প্রচার করছেন না, তিনি মানুষের খুব কাছে যাচ্ছেন, কথা বলছেন, এমনকি বয়স্ক মানুষদের সঙ্গে কুশল বিনিময় করতেও দেখা যাচ্ছে তাকে। আপনার কি মনে হয়, ব্যক্তিগত জনসংযোগ কি আজও বাংলা রাজনীতির সবথেকে বড় অস্ত্র? কমেন্টে কিন্তু আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওর সবথেকে চর্চিত অংশ হলো শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকার। তিনি বলছেন তার কোনো ডায়েরি লাগে না, সবকিছুই তার মাথায় গাঁথা আছে। শুভেন্দু এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ের সেই স্মৃতি তিনি বারবার জনমানসের সামনে এনে উস্কে দিতে চাইছেন। তিনি বলছেন, চোর মমতা যখন দাঁড়িয়েছিলেন আমি সেই বুথগুলোই গিয়েছি, অর্থাৎ তার আক্রমণ সরাসরি তৃণমূলের সুপ্রিমোর দিকে। তিনি বোঝাতে চাইছেন রাজ্য প্রশাসনিক প্রধানের গড় হিসেবে পরিচিত এলাকাগুলোতেও এখন বিজেপির প্রাধান্য বাড়ছে। এই ভিডিওর শেষের দিকে শুভেন্দু অধিকারীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি শোনা যায়। তিনি বলেছেন 152টি আসনের মধ্যে 125টির নিচে বিজেপি নামার কোনো জায়গাই নেই। এই সংখ্যাগুলো কি বাস্তবসম্মত? উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের গত লোকসভা এবং বিধানসভা বিজেপিকে অক্সিজেন দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে 125-এর লক্ষ্য পূরণ কতটা কঠিন? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। শুভেন্দু অধিকারী যখন আত্মবিশ্বাসের সাথে বদলার কথা বলেছেন, তখন তৃণমূল শিবির কিন্তু পাল্টা গুটি সাজাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূলের বড় তুরুপের তাস হলো রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দাপট দেখেই বোঝা যাচ্ছে যে তৃণমূলের সংগঠনও কিন্তু স্ট্রং রয়েছে। বিরোধী ঐক্যের অভাব রয়েছে। বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে ভোট ভাগাভাগি হলে এটা কি তৃণমূলকে বাড়তি সুবিধা দিচ্ছে? শুভেন্দু অধিকারী বারবার দস্যুরানী বা চোর শব্দগুলো ব্যবহার করেছেন। এটি একদল ভোটারকে উদ্বুদ্ধ করলেও নিরপেক্ষ ভোটাররা এই ধরনের আক্রমণাত্মক ভাষাকে কিভাবে নিচ্ছেন সেটা এখন দেখবার বিষয়। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ শুভেন্দু অধিকারীর চারপাশে যে ভিড় আমরা দেখছি, তা কি ইভিএম এ প্রতিফলিত হবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্পগুলো আবারও ম্যাজিক হয়ে দাঁড়াবে? রাজনীতিতে একটা কথা আছে, সংসদ জেতার আগে পাড়া জিততে হয়। শুভেন্দু অধিকারীর এই ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন তিনি বড় কোনো স্টেডিয়ামে ভাষণ দিচ্ছেন না, তিনি যাচ্ছেন গলি ঘুপচিতে, একদম সাধারণ মানুষের দুয়ারে। একেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় মাইক্রো টার্গেটিং বা মাইক্রো লেভেল পলিটিক্স। আগেকার দিনে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে শক্তির প্রদর্শন করা হতো, কিন্তু শুভেন্দুবাবু জানেন ভিড় মানেই কিন্তু ভোট নয়। তাই তিনি বেছে নিয়েছেন পার্সোনাল টাচ।
তিনি যখন একজন বয়স্ক মানুষের হাত ধরছেন বা কারো নাম ধরে ডাকছেন, তখন সেই মানুষটির সাথে দলের একটি আত্মিক টান তৈরি হচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, শুভেন্দু অধিকারী সেই বুথগুলোতে বেশি হানা দিচ্ছেন যেখানে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লিড পেয়েছিলেন বা যেখানে তিনি নিজে ভোটের তদারকি করতে এসেছিলেন। এর পেছনে দুটি বড় কারণ থাকতে পারে। একটা হচ্ছে ভয় ভাঙানো, ওই নির্দিষ্ট বুথগুলোর ভোটারদের মনে এই বার্তা দেওয়া যে মুখ্যমন্ত্রী এখানে লড়াই করে হার মেনেছেন, তাই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদের পাশে আছি। এটি একটা বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। সুইং ভোটারদের টার্গেট করা, এটা হলো আরেকটা কারণ। যারা গতবার তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদের মনে দ্বিধা তৈরি করা। শুভেন্দুবাবু যখন সশরীরে সেখানে উপস্থিত হন, তখন বিরোধী কর্মীদের মনোবল এক ধাক্কায় বেড়ে যায়। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের সংগঠন সাজানোর কারিগর ছিলেন। তিনি জানেন প্রতিটি বুথে কোন বাড়িতে কার প্রভাব বেশি, কে ভোট দিতে পারে বা কে নির্ঘণ্ট ঠিক করতে পারে, এই সবকিছু আইডিয়া তার রয়েছে। তিনি যখন ভিডিওতে বলছেন যে সব আমার মাথায় লেখা আছে, তখন তিনি আসলে তৃণমূলের ওই পুরনো সাংগঠনিক কাঠামোকে চ্যালেঞ্জ করছেন। ভিডিওতে আমরা দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার গাড়ির সামনে আসছে, অর্থাৎ মাইক্রো লেভেল ডিজিটগুলো আসলে ভোটারদের মধ্যে একটি নিরাপত্তা বোধ তৈরি করে। বিজেপি এই কৌশলে বোঝাতে চাইছে যে তাদের নেতা শুধু টিভিতে নয়, বরং আপনাদের পাড়ার মোড়েও দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার পাড়ায় কি কোনো বড় রাজনৈতিক নেতাকে এভাবে আসতে দেখেছেন? নেতার এই দুয়ারে আসা কি আপনার ভোট দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করে, নাকি আপনি মনে করেন যে এটা শুধু ভোটের আগে লোক দেখানো কাজ? নিচের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। রাজনীতির ময়দানে অনেকে একে বলেন আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয় রাজনীতি, যা বিজেপির কেন্দ্রীয় আদর্শ বা কোর আইডেন্টিটি। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই শুভেন্দু যখন কথা বলছেন, তখন তার গলায় ঝরে পড়ছে মেদিনীপুরের মাটির ভাষা। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একটা বড় অভিযোগ থাকে যে এটি হিন্দি বলয়ের দল বা বাইরের দল। শুভেন্দু অধিকারী এই তকমাটা খুব চতুরভাবে মুছে দিচ্ছেন। তিনি নিজেকে এমনভাবে তুলে ধরছেন যেখানে তিনি একদিকে রামভক্ত হিন্দু, আবার অন্যদিকে তিনি নিখাত মেদিনীপুরেরই ভূমিপুত্র। তিনি যখন স্থানীয় ভাষায় কথা বলেন, তখন ভোটারদের কাছে তিনি দিল্লির কোনো বড় নেতা নন, বরং পাড়ার সেই চেনা শুভেন্দু দা। এই লোকাল কানেক্ট গ্রামীণ ভোটারদের মনে একটা ভরসা তৈরি করছে। শুভেন্দু বাবু নিজেকে প্রজেক্ট করছেন একজন লোকাল হিরো হিসেবে, যিনি রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে একা লড়ছেন। তিনি যখন ভিডিওতে বলছেন যে আমি বদলা নিয়েছি, তখন তিনি আসলে মেদিনীপুরের মানুষের আবেগ বা প্রাইডকে উস্কে দিচ্ছেন। গ্রামীণ বাংলায় একটা কথা আছে, নিজের ছেলে যেমনই হোক সে তো নিজেরই। শুভেন্দুর এই আবেগকে কাজে লাগিয়ে বোঝাতে চাইছেন যে মেদিনীপুরের সম্মান রক্ষার লড়াইয়ে তিনি লড়ছেন। ফলে দুর্নীতির বিরুদ্ধে তার লড়াইটা তখন আর রাজনৈতিক থাকে না, সেটা হয়ে ওঠে মেদিনীপুরের মানুষের সম্মানের পুনরুদ্ধারের লড়াই। আপনি যদি লক্ষ্য করেন, বাংলার গ্রামগঞ্জে হিন্দুত্ববাদ বা ধর্মীয় স্লোগান যতটা না কাজ করে, তার চেয়ে অনেক বেশি কাজ করে ব্যক্তিগত সম্পর্ক এবং আঞ্চলিক গর্ব। শুভেন্দু অধিকারী ঠিক এই জায়গাতেই সফল। তিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর কথা বলেছেন, তিনি ধর্মীয় স্লোগানও দিয়েছেন, কিন্তু সবশেষে তিনি মেদিনীপুরের ঘরের ছেলে হিসেবে মানুষের হাত ধরেছেন। এই ডাবল অ্যাটাক তৃণমূলের জন্য বড় চিন্তার কারণ তৃণমূল যেখানে বাংলার মেয়ে কার্ড খেলে, শুভেন্দু সেখানে মেদিনীপুরের ছেলে কার্ড দিয়ে তার প্রতিহত করবার চেষ্টা করে। আপনার কি মনে হয়, বাংলার রাজনীতিতে একজন নেতার জন্য আঞ্চলিক পরিচয় বা ভূমিপুত্র হওয়াটা কি ধর্মীয় স্লোগানের চেয়েও শক্তিশালী? আপনি কি শুভেন্দু অধিকারীকে মেদিনীপুরের ঘরের ছেলে হিসেবে দেখেন, নাকি বিজেপির বিরোধী দলনেতা হিসেবে? কমেন্টে এই রায়টাও জানাবেন। রাজনীতিতে কথার লড়াই স্বাভাবিক, কিন্তু শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ভাষা সেই লড়াইকে এক অন্যত্র মাত্রায় নিয়ে গেছে। আমি বদলা নিয়েছি, সাফ করে দিয়েছি, এই ধরনের শব্দবন্ধ শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশল, যাকে বলা হয় পলিটিক্স অফ পোলারাইজেশন বা মেরুকরণের রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, এই আগ্রাসন কি সবসময় ভোট বৈতরণী পার করতে সাহায্য করে? এই ধরনের আক্রমণাত্মক ভাষা বিজেপির যারা কট্টর সমর্থক বা ক্যাডার, তাদের রক্তে অ্যাড্রিনালিন বাড়িয়ে দেয়। তারা মনে করেন যে এই তো আমাদের আসল নেতা, যিনি চোখে চোখ রেখে কথা বলতে পারেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠও হলো সুইং ভোটার বা নিরপেক্ষ ভোটার, যারা কোনো দলের অন্ধভক্ত নন, বরং শান্তি এবং উন্নয়ন দেখে ভোট দেন। তাদের কাছে কিন্তু এই চরমপন্থী বা রুক্ষ ভাষা অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। তারা হয়তো ভাবেন, রাজনীতিতে এত হিংসা এবং এই ব্যক্তিগত আক্রমণ কেন? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অতি আগ্রাসন অনেক সময় বড় বড় ক্ষমতাকেও ধুলোয় মিশিয়ে দিয়েছে। বামফ্রন্ট আমল দেখলে মনে পড়ে সিপিআইএম এর দুই দাপুটে নেতার কথা, একসময় সাধারণ মানুষকে আতঙ্কিত করেছিল। সেই ভাষাই কিন্তু মানুষের মধ্যে বাম বিরোধী ক্ষোভের বীজ বুনেছিল। তৃণমূলের অনেক নেতার বিরোধীদের জায়গা হবে না বা এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল, যার প্রভাব ইভিএমে দেখাও গিয়েছিল। এখন শুভেন্দু অধিকারী ঝুঁকি কোথায়? শুভেন্দু যখন সাফ করে দেওয়ার কথা বলেন, তখন তিনি নিজেকে একটি শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরেন
পারেন ঠিকই, কিন্তু সাধারণ ভোটারদের মনে প্রশ্ন জাগে, এ কি লোকতান্ত্রিক ভাষা? বাংলার সংস্কৃতি বা ভদ্রলোকের পলিটিক্সে কি এই ধরনের শব্দ প্রয়োগ হিতে বিপরীত হতে পারে? বিশেষ করে মহিলা ভোটার বা যারা শান্তিকামী, তারা কি এই যুদ্ধের আবহকে পছন্দ করবেন? আমাদের ভুলে গেলে চলবে না, শুভেন্দু নিজেও একসময় তৃণমূলের ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। সেখানে আক্রমণাত্মক মেজাজি ছিল মূল পরিচয়, কিন্তু আজ তিনি বিরোধী দলনেতা। তাই এই ভাষা কি নিছকই আবেগ, নাকি তৃণমূলের পলিটিক্যাল মেশিনারিকে ভয় দেখানোর জন্য এই ঠান্ডা মাথার রণকৌশল? বাংলার রাজনীতি কি এখন শুধু আক্রমণ আর প্রতি আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আপনারা কি মনে করেন, রাজনীতিতে নেতার ভাষা মার্জিত হওয়া উচিত, নাকি শুভেন্দু বাবুর মতো এই যেমন কুকুর তেমন মুগুর এই নীতি বর্তমান সময়ে সঠিক? আপনি যুক্তিপূর্ণ উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। শেষ পর্যন্ত লড়াইটা হবে ব্যালট বক্সে। শুভেন্দুর এই সাফ করে দেওয়ার হুঙ্কার নাকি তৃণমূলের উন্নয়ন, মানুষ কাকে বেছে নেবে সেটাই এখন দেখবার। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলার রাজনীতি এখন আর নরম পথে নেই, তা পূর্ণ গতিতে এক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।